আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেদিন কিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে। মুখ খুললেন 5 আগস্টের পর, 16 মাস পর এসে। রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি, এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি। তারপরেও তিনি মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন, কি বলেছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন, সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করেছেন, এবং তিনি পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি অপমান বোধ করছেন। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না, খুব শিগগিরই পদত্যাগ করবেন। কখন করবেন তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না, নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। এবং ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না, সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে, তার কিছুই করছেন না, এগুলো আমরা জানি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয়, এর কিছুই তিনি করছেন না। এগুলোরও নানান ধরনের কথা উঠেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা জানি যে জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, সেটি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস, যেটি হোক না কেন, আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে, রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এমনকি এইসব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে, মত বিনিময় করছে কিছুক্ষণের জন্য। এগুলোর কোনো ধরনের কিছু ভ্রুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে হীনমন্যতা, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, নিচু মানসিকতা, এই সরাসরি বলি, কেন এগুলো পরিচয় দিতে হবে? পছন্দ নাই থাকতে পারে, কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারো কাছ থেকেই তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না। ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন। তিনি বলছেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করেননি। এবং আরও ভয়ঙ্কর কথা, যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাষ্ট্রপতির প্রেস উইংও কেড়ে নেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না, রাষ্ট্রপতির যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই। এটি কল্পনা করা যেতে পারে? রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে, সে কথা আমরা জানি, কিন্তু এই যে বিষয়গুলো, যেই ফর্মাল যেই বিষয়গুলো, সেইগুলো কেন থাকবে না? তিনি বলছেন যে
তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা জানি, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরে নিই, রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো। বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে সরকার প্রধানেরও ছবি থাকে না, থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি। বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এতই হীনমন্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে, কেন আমার ছবি নয়, এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। তো সে সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খোলামেলা কথা বলেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে, দূতাবাস এবং হাই কমিশনে, এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এটাও সত্য কথা। যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো, বিভিন্ন ইনফর্মাল ওয়েতে, পরবর্তীতে গণমাধ্যমে এলো, তখনই এই কথা বলেছিলাম, তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি নিজেই মন্তব্য করেছিলাম। এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিল যে কেন, কি হতে যাচ্ছে। এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন, তাদের একটি অংশ, শক্তিশালী একটা অংশ দাবি করছিল রাষ্ট্রপতিকে সরাতে হবে, ফ্যাসিবাদী সরকারের প্রতীক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করছিল। শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তো সেই যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে। তিনি বলছেন যে ইউনূসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাকে তো কোথাও কথাও বলতে দেওয়া হয়নি। এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই 16 মাস। তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে। সে বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি, এবং রয়টার্স বলছে এ বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা। রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী 2024 সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই, এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে। যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভ্রুক্ষেপ করেনি। তিনি এই কথা দ্বারা কি প্রমাণ করতে চাইলেন? যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে আছেন, এই প্রশ্নটি করতে চেয়েছেন।
নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে, অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল? শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার্স সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া, ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। প্রথমেই যে মন্তব্যটি দিয়ে আমি শুরু করলাম, যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সে নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তার বলার কোনো স্কোপ নেই। যেহেতু আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না, যাই হোক সেই ধরনের একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো, খোলামেলা এই কথাগুলো বলা অবশ্যই অনেক কিছু ইঙ্গিত বহন করে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। 200 জন কিংবা তারও কাছাকাছি কোন সংখ্যার সাংবাদিকরা বিগত 16 মাস যাবৎ ইউনূস সরকারের কারাগারে আটক আছে। এখন এদের বাক স্বাধীনতা নিয়ে কেউ চেঁচায় না, এখন আর মানবাধিকার নিয়ে কারো মান সম্মান যায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মানুষের এসব নিয়ে বিকার সৃষ্টি হয়। আর এই সরকারের অনেক কর্তা ব্যক্তির মধ্যে সবচেয়ে ক্ষমতাবান কর্তা ব্যক্তি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, যে অপরাধে রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তদের মতো সাংবাদিকদের আটক রাখা হয়েছে, সেই একই অপরাধ এই প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম প্রতিদিন প্রতি মুহূর্তে করে যাচ্ছেন। তার উপর তিনি একটি অবৈধ এবং জোট চুরি করে ক্ষমতা দখল করা একটি সরকারের প্রধান সচিবের পদটি দখল করে বসে আছেন। প্রধান সচিব বলতে প্রেস সচিবের কথা বলছি। আজ সে কিনা এই বন্দী সাংবাদিকদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন, আর কথায় কথায় বলছেন যে দেশের গণমাধ্যম সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংবাদিক অধিকার প্রতিষ্ঠা বা রক্ষার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলি এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখে সাংবাদিকদের মুক্তি চাইছে, আর এই প্রোপাগান্ডা সচিব সেসব নিয়ে মানুষকে ধুনফুন বোঝানোর চেষ্টা করছেন বিবৃতি কিংবা প্রেস কনফারেন্স করে। সবচেয়ে বড় কথা হলো খুনি, জঙ্গি, অস্ত্র চোরাচালানকারী, অর্থ পাচারকারী এদেরকে ছেড়ে দিচ্ছে ইউনূস। নিজের কর ফাঁকির মামলা থেকে নিজেকে মুক্তি দিয়েছেন, বিদেশে অর্থ পাচারের মামলা তুলে নিয়েছেন, আর এই সাংবাদিকদের মাসের পর মাস কারাগারে মানবেতর অবস্থায় আটক রেখেছেন। তাদের পক্ষে শুনানিটা পর্যন্ত হতে দিচ্ছেন না, আদালতই বসছে না। সরকার শুধু আছে শেখ হাসিনাকে একের পর এক ফাঁসি দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে। বাকি সব আদালতকে নির্দেশ দেওয়া আছে তারা কাউকে জামিনের শুনানিটা পর্যন্ত করবে না। এখানে নাকি আবার স্বাধীন বিচার বিভাগও বলা হচ্ছে। দুঃখ রাখার আর জায়গা নেই। চলুন আর একটু বিস্তারিত আলোচনা করি এই ভয়ঙ্কর বিষয়টা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজের চিঠি, পরিবারের বর্ণনা এবং সাম্প্রতিক সময়ে আর্টিকেল 19-এর উদ্বেগ, এসব কিছু মিলিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে যে ছবিটা আমরা দাঁড় করাতে পারি, তাতে এই সরকারের প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমকে বলতে ইচ্ছা করে, এই মিথ্যাচারের জন্য একদিন আপনার মুখে মানুষ থুতু দেবে। জানি না কোনোদিনের শাস্তি হিসাবে তিনিও জেলে যাবেন কিনা, কিন্তু যদি যান তাহলে তার পক্ষেও সিপিজে চিঠি দেবে ঠিকই, কিন্তু মানুষ তার মুখে থুতু দেওয়ার জন্যই খুঁজবে প্রতিদিন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হাতে আটক সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যা মামলা চলছে তার কোনো সুসংগত ভিত্তি আছে বলে কোনো পাগলেও বিশ্বাস করবে না।
আমার মতো নগণ্য সাংবাদিকের নামেও আছে একাধিক হত্যা মামলা। ঈশ্বরের কৃপায় প্রাণ আর সন্তানকে নিয়ে দেশের বাইরে বেরোনো গেলেও যারা ছিলেন তাদেরকে এই অবর্ণনীয় দুর্দশায় দেখে নিজের প্রতি ধিক্কার আসে, কষ্টে অন্তর বিদীর্ণ হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো রাজনৈতিক প্রতিশোধ আর মতামতের কারণে তৈরি করা হয়েছে। এটাই এই দুই সংগঠনের তথা সিপিজে এবং আর্টিকেল 19 অভিন্ন মূল্যায়ন। সিপিজে বলছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাসযোগ্য প্রমাণে টিকবে না। আর্টিকেল 19 বলছে ভিন্ন মত বা ব্যঙ্গকে অপরাধ হিসেবে দেখানো মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত। দুই জায়গাতেই একটি বড় সত্য কমন, আর সেটা হলো যদি রাষ্ট্র ভিন্ন মতকে অপরাধ হিসেবে বিবেচনা করতে শুরু করে তাহলে আইন আর বিচার ব্যবস্থা রাখার কোনো দরকার নেই। যা ইউনূসের সরকারের আমলে আসলেই যে নেই তার প্রমাণ প্রতিদিন আমরা পাচ্ছি, প্রতিদিন দেখা যাচ্ছে। কাশিমপুর কারাগারের কথা ভাবুন একবার। এই মুহূর্তে কাশিমপুর কারাগারে আছেন রূপা শাকিল দম্পতি, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির। এই সাংবাদিকরা যেভাবে সেখানে দিন কাটাচ্ছেন তা শুধু খারাপ বললে ভুল হবে। মানবিকতার নিচের স্তরেও তাদের রাখা হয়নি। তারা আসলে অমানবিক অবস্থাতেই সেখানে আটক আছেন। অন্য কোনো জেলেও থাকতে পারেন, কিন্তু আমি সিপিজে যেহেতু কাশিমপুর কারাগারের কথা বলছি, আমি কাশিমপুর কারাগার নিয়ে কথা বলছি। সংকীর্ণ জেল, লোহার শিক, শীতল বাতাসে রাত কাটানো, তোষকহীন কংক্রিটের মেঝেতে ঘুমানো, পর্যাপ্ত খাদ্য না পাওয়া, চিকিৎসা না পাওয়া, এসবের উপর আবার ঔষধ পৌঁছানোর ক্ষেত্রে বাধা। ক্যান্সার, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, হার্টের সমস্যায় ভোগা এই লোকদেরকে বা এই সাংবাদিকদেরকে এভাবে রাখা মানে চিকিৎসার অভাব দিয়ে শাস্তি দেওয়া। কে জানে তারা এরপর আর কোনোদিন মানে সুস্থ জীবনে ফেরত আসতে পারবেন কিনা। কারাগার কর্তৃপক্ষ সুবিধা দেওয়ার দাবি করে, কিন্তু তথ্যের দুই রূপ। পরিবার থেকে যা জানা যায় তার সঙ্গে এটা মেলে না। মানে একসঙ্গে দুটো জিনিস তো সত্য হতে পারে না, পারে? যদি বাস্তব পরিস্থিতি এত স্বচ্ছ হতো তাহলে পরিবার, আইনজীবী আর আন্তর্জাতিক সংগঠনগুলো একযোগে এই অভিযোগ তুলতো না। সবচেয়ে বড় কথা, এরা প্রত্যেকেই আমার ব্যক্তিগতভাবে পরিচিত এবং দীর্ঘদিন আমরা বাংলাদেশের সাংবাদিকতার জগতে একত্রে কাজ করেছি। প্রত্যেকের সুস্থ অসুস্থতা, খাদ্যাভ্যাসের বিষয় থেকে শুরু করে পছন্দ অপছন্দ সবই জানি। ফলে তারা যে কেউই নিজেদের অবস্থা সম্পর্কে মিথ্যা বলে মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করবেন না সেটা নিশ্চিত করে বলা যায়। সিপিজে তাদের চিঠিতে একটি তীব্র বৈপরীত্য তুলে ধরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কয়েক মাস আগে স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে মামলা হয়েছে। তিনি সেই মামলা পর্যালোচনার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু একথা বলার পরও নতুন মামলা যোগ হয়েছে মাত্র। জামিনের আবেদন বারবার নাকচ হয়েছে, তদন্ত এগোয়নি, আর বিচার প্রক্রিয়া স্থবির হয়ে গেছে। ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব অবস্থার এই বিচ্যুতি তার সরকারের এই নৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। শুধু দুর্বল করে দেয়নি, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ প্রতিশ্রুতি মানে শুধু ঘোষণা নয়, তার প্রতিফলনও জরুরি। কিন্তু ইউনূসের মতো মিথ্যাবাদীকে বিদেশিরা চিনতে পারেনি এখনো, চিনেছে বাংলাদেশ। তিনি কথা বলেন মুখ দিয়ে বটে, কিন্তু সিদ্ধান্ত নেন শরীরের কোনো বিশেষ অঙ্গ দিয়ে। না হলে এরকম আন্তর্জাতিক মানের মিথ্যেবাদী বাংলাদেশ আর কখনো তার ইতিহাসে দেখেছে বলে প্রমাণ নেই। এদিকে আর্টিকেল 19 বিবৃতি দেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা করে। ব্যঙ্গাত্মক পেজ, রাজনৈতিক ভাষ্য, অনলাইন ব্যঙ্গ এসবকে ফৌজদারি আইনের আওতায় আনা, মত প্রকাশের উপর সরাসরি আক্রমণ, এবং এসবের জন্য থানায় মামলা, এসব বন্ধ করার জন্য করা হয়েছে, তার তো কোনো সন্দেহ নেই। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে আইন বদলালেও এর ব্যবহারের ধরনটা সেই পুরনো। সরকারের প্রতিশ্রুতি ছিল এসব আইনের অপব্যবহার বন্ধ করা, নাগরিক পরিসর ফিরিয়ে আনা, অথচ মামলা হচ্ছে ব্যঙ্গের বিরুদ্ধে, মতামতের বিরুদ্ধে, রাজনৈতিক বিদ্রুপের বিরুদ্ধে। এতে ডিজিটাল পরিবেশে ভয়,
আত্মসেন্সরশিপ আর অবিশ্বাস তৈরি হচ্ছে, সাংবাদিকদের উপর হুমকি হচ্ছে নিয়মিত, বা সাংবাদিকরা অনিরাপদ বোধ করছেন। রাষ্ট্র যদি সমালোচনার জায়গা সংকুচিত করে তাহলে সংবিধান আর আন্তর্জাতিক চুক্তির ভাষা নিষ্প্রাণ হয়ে যায়। এসবের কোনো কিছুই ইউনূসের বাংলাদেশে নেই। আপনারা দেখতে পান কিছু, আমি পাই না। এই প্রেক্ষাপটে ইউনূস সরকারের কাছে সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দাবি করা শুধু মানবিক আহ্বান নয়, বাংলাদেশের নামক রাষ্ট্রটাকে এই অনাচার থেকে মুক্তি দেওয়ার জন্যই আসলে এটা খুব জরুরি। এই মুহূর্তে সকল বন্দী সাংবাদিককে মুক্তি দেওয়াটা খুব জরুরি। প্রথমত, আইনগত ভিত্তি দুর্বল থাকলে দীর্ঘদিন আটক রাখার কোনো যুক্তি নেই, এবং যেসব মামলার কোনো প্রমাণাদি নেই, কোনো সাংবাদিক খুন করতে পারে এটা আমি জানি না, মানে এই যেসব সাংবাদিকের নাম বললাম তারা খুন করেছে ছাত্রদেরকে, এটা আপনি মনে করেন? এটা বিশ্বাস করার কোনো কারণ আছে? দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া থেমে থাকলে বন্দীরা অনির্দিষ্ট সময় ধরে শাস্তি ভোগ করেন, যদিও আদালত এখনো নির্ধারণ করেনি তারা দোষী কিনা। কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এটাকে ন্যায় বিচার বলা যায় না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে এই পরিস্থিতি যে বার্তা দিচ্ছে তা সরকারের ভাবমূর্তিকে কেবল ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো দেশের মত প্রকাশের স্বাধীনতা চর্চার দিকে সরাসরি প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে সরকারের এই ভয়াবহ কাজটি। এই অবস্থায় প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যটা শুনুন একবার। তিনি নিজেও একজন সাংবাদিক, যিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে একসময় কাজ করেছেন। যদিও এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিকে তিনি সরাসরি একটি দেশের সরকার ফেলে দেওয়ার কাজে ব্যবহার করে তার পেশার প্রতি বড় ধরনের অন্যায় করেছেন। একদিন নিশ্চিতভাবে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু একজন সাংবাদিক হিসেবে তার নিশ্চয়ই জানা থাকার কথা যে সংবাদকর্মীরা তথ্য, সমালোচনা আর মতামত প্রকাশের স্বাধীনতার উপর দাঁড়িয়েই কাজ করে থাকেন। তিনি নিজেও সেটি করেছেন বলে বিশ্বাস করতে চাই, এবং করেছেনও। তিনি যখন এএফপিতে কাজ করেছেন তাকে কখনো হয়রানি করা হয়েছে বলে শোনা যায়নি, বরং তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি তুলেছেন, প্রায়শই আওয়ামী লীগের নেতাদের অনুষ্ঠানে গিয়ে বসে থেকেছেন। যখন একই পেশার মানুষ অমানবিক অবস্থায় আটক থাকে, যখন অভিযোগ প্রমাণিত নয়, যখন তদন্ত শেষ হয়নি, তখন একজন সাংবাদিকের কাছ থেকে তথাকথিত নিরপেক্ষতা নয়, ন্যায়ের সপক্ষে কথা বলার প্রত্যাশা থাকে মানুষের এবং অন্য সাংবাদিক কলিগের। এই প্রোপাগান্ডা শফিককে একটা প্রশ্ন কেউ কি দাঁড় করিয়ে করতে পারেন আপনারা, যে আপনি কিভাবে সাংবাদিক হয়েও অন্য সাংবাদিকের এরকম আটক, অন্যায়ভাবে আটক অবস্থাকে সমর্থন করছেন? যারা কঙ্কালসার সেলের ভেতর 36 বর্গফুট জায়গায় দিন কাটাচ্ছে, চিকিৎসা ছাড়া অসুস্থ হয়ে পড়ছে, রাজনৈতিক প্রতিহিংসা ঠেকাতে যারা কণ্ঠস্বর হারাচ্ছে, তাদের প্রতি নীরব থাকা কি আপনার পেশার সঙ্গে যাচ্ছে? হতে পারে তারা বিগত সরকারের সমর্থক ছিল, যেমন বর্তমান সরকারের সকল ন্যায্য এবং অন্যায্য কাজের সমর্থক আপনি। নাকি আপনি চাকরি করছেন তাই টাকার বিনিময়ে ইউনূস সরকারের সকল ন্যায় অন্যায়ের বৈধতা দিচ্ছেন, আর বন্দী সাংবাদিকরা বিনা বেতনে নিজেদের গরজেই শেখ হাসিনা সরকারের সমর্থন দিয়েছে? এই তো পার্থক্য আপনাদের মধ্যে। এই পার্থক্যের কারণে কি আপনি তাদের উপর ক্ষুব্ধ? সাংবাদিকতা শুধু একটা পেশা নয়, একজন মানুষের মানসিক অবস্থানও বহন করে। সেই অবস্থান আসলে স্বাধীনতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে এবং সত্যের পক্ষে। যেদিন সাংবাদিক ন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়ায়, সেদিন সে নিজের পেশাকেই কবর দিয়ে দেয়। আপনি আপনার পেশাকে কবর দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। আপনি এখন যে নোংরা এবং নগ্ন চামচামিটা করছেন তার সিকি ভাগও রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা করতে পারেনি। কোনোদিন যদি তারা মুক্তি পান, আমি তাদেরকে বলবো আপনাকে সামনে দাঁড় করিয়ে আপনার কাছ থেকে যেন তারা এই চামচামিটার লেসন নেন। দেবেন তো সেই লেসন? আপনি তখন দেবেন না? উপযুক্ত সম্মানই আপনাকে দেওয়া হবে, হয় ইন ক্যাশ না হয় ইন কাইন্ড, সেটা নিশ্চিত জানবেন আপনি। আমরা নিশ্চিত করব সেটা। এই সাংবাদিকের আটক থাকা সরকারের জন্য দীর্ঘমেয়াদে যে ক্ষতিকর, সেটা সরকার বুঝতে পারছে না।
ইউনূসের মতোই মানে ধুরন্ধর ঘাঘুমাল সেটা বোঝে না? নিশ্চয়ই বোঝে। কারণ এটি দেখায় যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মামলা দিচ্ছে না বা তদন্তে বিলম্ব করছে। এতে বিচার ব্যবস্থার উপর জন অনাস্থা শেষ হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে ক্ষমতার অবস্থানই নির্ধারণ করছে কে অপরাধী আর কে নয়। এর ফলে রাষ্ট্রের ভেতরকার বিশ্বাস কাঠামো ভেঙে গেছে। এই একটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই থাকে বিশ্বাস পুনর্গঠন এবং তারপরে একটি নতুন ট্র্যাকে তুলে দেয় রাষ্ট্রকে তারা। তাই সাংবাদিকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কেবল মানবিক আর রাজনৈতিক চাপের প্রতিক্রিয়া নয়, বরং রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে স্বচ্ছ রাখার অংশ। এছাড়া যে ভিন্নমত দমনের অভিযোগে জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে রাস্তায় নামিয়েছিল, তা যদি এই আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ও বজায় থাকে, তাহলে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষকে দেখানো হয়েছিল, যে স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল, তা তো এরই মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে বলতে হবে, তাই না? মানুষ আশা করেছিল এই সরকার ভয় ভীতি কমাবে, আইনের অপব্যবহার বন্ধ করবে, মতামত প্রকাশের জায়গা প্রসারিত করবে। বাস্তবে যদি দেখা যায় যে ব্যঙ্গকারদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, রোগীদের চিকিৎসা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে, তাহলে রাষ্ট্রের উপর আস্থা তো ভেঙে যাবে না, ভেঙে গেছে অলরেডি। ইয়ার কি শেখ হাসিনার বিরুদ্ধে কার্টুন প্রকাশ করলে বা কথা বললে গণতন্ত্র, আর ইউনূস সরকারের বিরুদ্ধে কার্টুন প্রকাশ করলে কথা বললে সেটা অপরাধ? আহারে বেকুবের দল! গণতন্ত্র কেবল নির্বাচন নয়, নাগরিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এর ভিত্তি। সেটা করতে ইউনূস ও তার এই শফিকুল আলম গংরা যে কি পরিমাণ ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে তা বলে বোঝানোর কিছু নেই। আপনারা যারা দেশে আছেন তারা জানেন। অথচ ফরমায়েশি জরিপ প্রকাশ করে বলা হচ্ছে যে দেশের মানুষ নাকি ইউনূসকে ভালোবেসে সখী নিভৃতে যতনে ইউনূসের নামটাই লিখছে শুধু, প্রতিদিন বুকে, মুখে, চোখে, সর্বত্র। সিপিজে আর আর্টিকেল 19 যে উদ্বেগ ব্যক্ত করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে আগের চেয়ে নাজুক করে তুলেছে। নোবেল বিজয়ী হিসাবে ইউনূসের মান তাতে কমছে বই বাড়ছে না। যদিও তিনি এই ক্ষতি পুষিয়ে নেবেন নানা ধরনের ব্যবসা দিয়ে, বাংলাদেশের তেল গ্যাস বন্দর বিদেশিদের দিয়ে, কিংবা বোয়িং, এয়ারবাস, যুদ্ধবিমান, টাইফুন কেনার চুক্তি করে। পৃথিবীর যেসব দেশে এভাবে সাংবাদিকদের আটক করা হয় অবৈধভাবে, তাদেরকে অন্য দেশগুলি একেবারে একঘরে করে রাখে, নানা সমালোচনা হয়। বাংলাদেশও তার বাইরে নয়। এই আটক সাংবাদিকরা দিন দিন বাংলাদেশের বন্দি বিবেক হয়ে উঠছেন, প্রিজনার অফ কনসার্ন্স। 2001 সালে যখন বিএনপি জামায়াত সরকার শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুনকে আটক করেছিল, তখনও আন্তর্জাতিক মহল শাহরিয়ার কবিরকে প্রিজনার অফ কনসার্ন্স বা বন্দি বিবেক আখ্যা দিয়েছিল। এখন এই ইউনূস সরকারের আমলেও তিনি বন্দী। তার শারীরিক অবস্থা বয়সজনিত কারণেই অতি নাজুক। ইউনূসের মতো অশীতিপর হয়েও টনটনা নন শাহরিয়ার কবির। তাকে বন্দী করে রাখা হয়েছে কেন? সে প্রশ্নের উত্তর দেবে কে? সাংবাদিকরা যেহেতু প্রিজনার অফ কনসার্ন্স, সেহেতু সাংবাদিকদের মুক্তি তাই রাজনৈতিক সাহসের পরীক্ষা। সরকার চাইলে একদিনেই এই সমস্যার সমাধান সম্ভব। তদন্ত দ্রুত শেষ করে ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে জামিন নিশ্চিত করতে হবে এবং মামলা তুলে নিতে হবে। যেমন বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানকে, খালেদা জিয়াকে, বাবরকে, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড আজহারকে, জঙ্গি রাহমানিকে মুক্তি দিতে ইউনূস দুবার ভাবেন নাই, নিজের মামলা তুলে নিতে একবারও ভাবেন নাই। তাহলে কেন ইউনূস রূপা, শাকিল, বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির সহ বাকি সাংবাদিকদের মুক্তি দিতে ভাবছে? কারণ তারা বের হয়ে ইউনূস সরকারের মসনদে সত্যের আগুন ধরিয়ে দেবেন। সে কারণেই ইউনূস সরকারের হাতে এখনো সুযোগ আছে প্রতিশ্রুতি রাখার। তারা যদি মানবিকতা, ন্যায়, স্বাধীনতা এবং সংবিধানের ভাষাকে গুরুত্ব দেয়, তাহলে এই সাংবাদিকদের মুক্তি দিতে দেরি করার কোনো যুক্তি নেই। বাকি সাংবাদিকদের মামলা থেকে মুক্তি দিতে তাদের কোনো অসুবিধা থাকার কথা নয়, কারণ সাংবাদিকরা আর যাই করুক, তারা হত্যাকারী নয়।
এটা এই প্রোপাগান্ডা শফিকুলের চেয়ে, ইউনূসের চেয়ে কেউ ভালো জানে না। আমি নিশ্চিত, আমি দাবি করছি আমার এই সাংবাদিক বন্ধুদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এর ফলাফল কখনোই ভালো হবে না। ভালো থাকবেন আপনারা।